দেখো তাহলে দেখো যে আজকে আমাদের টপিক যেটা পড়বো লাগবে। দেখো যে আজকে আমাদের টপিক হলো 1.3.7 গ্যাসের আংশিক চাপ এবং ডালটনের সূত্র। আংশিক চাপ বলতে কি বোঝায় বলবে কি তোমরা? অল্প অল্প চাপ। বিষয়টা এরকম না। বিষয়টা যদি বলি হ্যাঁ বইটা ছবি তোলা তো এগুলোই তো ঝাপসা হয়ে গেছে। দেখো কি বলছে এখানে, এ যাবৎ গ্যাসের উপর যেসব পরীক্ষার ফলাফল আলোচিত হয়েছে সেক্ষেত্রের মধ্যে বায়ু জড়িত। গ্যাস বলতে আমরা এখানে কি বুঝেছি বলতো? বায়ু। আর বায়ু হলো বিভিন্ন গ্যাসের মিশ্রণ। আমরা প্রথম লেকচারে দেখছি যে বায়ুতে অনেক অনেক ধরনের গ্যাস থাকে, তাই না? এগুলো কিন্তু বিক্রিয়া বিহীন অবস্থায় আছে একটা মিশ্রণ, অর্থাৎ গ্যাসগুলো বিভিন্ন অনুপাতে সংযুক্তিতে আছে কিন্তু এদের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে না, ঠিক আছে? তো আদর্শ গ্যাস সূত্রটি যেটা একটু আগে শিখেছিলাম সেটা হলো পি সমান এনআরটি। সাধারণ অবস্থা বিশুদ্ধ গ্যাস এবং মিশ্র গ্যাসের জন্য প্রত্যেক ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? এখন এর দুটি কারণ হলো কি বলতো, গ্যাসসমূহ কি বলছে, গ্যাসসমূহ যে কোনো অনুপাতে মিশ্রিত হয়ে একটি সমসত্ব মিশ্রণ তৈরি করে, এটা একটা বিষয়। আর এটা হলো বিক্রিয়াবিহীন গ্যাস মিশ্রণের প্রতিটি উপাদান গ্যাস একক গ্যাস রূপে আচরণ করে। ওকে, এটা একটু পরে বলতেছি। তারপর বিষয় দেখি তাহলে আংশিক চাপের সূত্রটা কি বলতো, এটা একটু আগে বলি। দেখো জন ডাল্টন বায়ু এবং জলীয় বাষ্পের মিশ্রণ নিয়ে পরীক্ষাকালীন লক্ষ্য করেন যে শুদ্ধ বায়ুতে মানে বিশুদ্ধ বায়ু শুষ্ক বায়ুতে জলীয় বাষ্প মিশালে ওই জলীয় বাষ্পের চাপের সমপরিমাণের চাপ যোগ হয়ে কি করবে, শুষ্ক বায়ুর চাপ বেড়ে যায়। অর্থাৎ টোটাল চাপ কি হবে, শুষ্ক বায়ুর চাপ বাষ্পের চাপ। বোঝো না বিষয়গুলো নাকি? বুঝছো কি বুঝছো? তোমার বোঝো নাই? এখন কথা হলো যে যেটা বললাম এখানে যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে এবং মানে আমরা যেটা বললাম যে বিশুদ্ধ গ্যাস বা সিঙ্গেল গ্যাসের ক্ষেত্রে এবং মিশ্রিত গ্যাসের ক্ষেত্রে সকল গ্যাসের ক্ষেত্রে আমাদের আদর্শ গ্যাস সমীকরণটা প্রযোজ্য হয়। কারণটা কি? কারণ হলো এখানে ওই যে গ্যাসগুলোর মধ্যে কোনো কোনো রাসায়নিক বিক্রিয়া সেরকম ঘটে না। ঘটে যে যেমন আছে সেরকমই থাকে, শুধু মিশ্রিত অবস্থায় থাকে, ঠিক আছে? মনে করো ঝালমুড়ির মতো আর কি। ঝালমুড়ি যদি মনে হয় একটু ভিজে যায় মুড়িগুলা, যাই হোক মনে করো ঝালমুড়ি বানাইছো, এগুলা মরিচ সবগুলো দিছো, মিশ্রিত করে আসছে আর কি। হ্যাঁ, তেল ছাড়া, ঠিক আছে? তো এরকম একটা অবস্থা। তো বিষয়টা হলো কি যে এক্ষেত্রে যে আমাদের যে ডাল্টনের আংশিক চাপ সূত্র, এটা আসলে কি বিষয়টা যদি বলি, মনে করো আমি একটা পাত্র নিলাম, এখানে একটা নিলাম, বিকার নিলাম। তো বিকারের মধ্যে আমরা জানি যে একটা গ্যাসীয় পদার্থের একটা ধর্ম আছে, আমরা যে পাত্রের মধ্যেই রাখি তার পুরো পাত্রের আয়তনে কি করবে, গ্যাসটা ধারণ করবে। তো মনে করো আমি নাইট্রোজেন নিলাম, এখানে কত, মনে করো নাইট্রোজেন নিচে আমরা 1 মোল। 1 মোল নাইট্রোজেন যদি আমরা এই পাত্রের মধ্যে নেই, নাইট্রোজেন নিলাম, তাহলে কি করবে সে, কিন্তু পুরো পাত্রের জায়গাটা কি করবে, দখল করবে কিনা, এটা এদের জায়গা পাত্রে কিন্তু মুখ কিন্তু ঢাকা, আমাদের গ্যাস বাড়া যাবে নাকি, সিল করে দিলাম। তাহলে কি করবে, পুরো পাত্রের জায়গায় কিন্তু কি করবে, গ্যাস দখল করবে। কতটুকু গ্যাস দখল করলো, 1 মোল নাইট্রোজেন গ্যাস, ঠিক আছে? আমরা জানি যে তুমি যত মোলই নাইট্রোজেন গ্যাসে রাখো না কেন, ওর সাথে তাহলে আমরা যে পাত্রে রাখবো, মনে করো এই পাত্রের আয়তন কত, মনে করো সাপোজ ধরলাম এই পাত্রের আয়তন হলো কত লিটার, তাহলে 1 লিটার ধরলাম আমরা, কি বলতো 1 লিটার হলো আয়তন, 1 লিটার। তো 1 লিটার আয়তন, তাহলে আমি 1 মোল নাইট্রোজেন গ্যাস আমরা এই পাত্রের মধ্যে রাখছি, তাহলে তার আয়তন কত হবে, 1 লিটারই হবে। আমরা যদিও জানি এসটিভিতে 1 মোল গ্যাসের আয়তন কত হয়, 22.4 লিটার, 22.4 লিটার, ঠিক আছে, বা 4 লিটার। তো কিন্তু এখানে আমি রাখছি কি 1 লিটার পাত্রের মধ্যে, তার আয়তন কত হবে, তাহলে পার্থক্য কিসের হবে বলতো, চাপের। আমরা জানি তাপ প্রয়োগ করলে আয়তন কি হয়, রাসায়নিক বৃদ্ধি পায়, কমে না? মনে করো উপর থেকে চাপ দিলে কি হবে, নিচে শুকিয়ে যাবে না? তাহলে মনে করো যে আমরা নর্মাল জানি 1 এটিএম চাপে আয়তন হয় 22.4 লিটার। তার মানে যেহেতু আমরা কি বলছি বলতো, আয়তন অনেক কমে গেছে, আমরা কি চাপ অনেক বেশি হয়েছে, তার মানে কি এখানে একটা চাপ আছে। মনে করো তাহলে কত, নর্মাল 1 এটিএম এর থেকে কত হয়েছে, 10 এটিএম হয়েছে। মনে করো কত হয়েছে, 10 এটিএম ধরো, সাপোজ ধরে নাও, তো 10 এটিএম এখানে আমাদের চাপ হয়েছে। ওকে, বুঝতে পারছো? এখন মনে করো যদি আমরা আরো একটা গ্যাস আমরা এখানে ঢুকাবো, এটা N2 হবে, কিন্তু নাইট্রোজেন কিন্তু এমনি থাকে না, গ্যাস হলো কিন্তু এরকম, ঠিক আছে, বুঝে নিও। তাহলে দেখো আমরা অক্সিজেন গ্যাস নিলাম,
কত নিব, মনে করো 0.5 মোল এখানে ঢুকাইলাম। মনে করো না এখন নাইট্রোজেনটা নাই, নাইট্রোজেনটা আমি মনে করো সাপোজ মিশাই দিলাম। এখন আমি নিলাম এখানে কি অক্সিজেন। অক্সিজেনে কি করবে বলো তো, পুরো আয়তনটাই দখল করবে। তার কত, তাহলে অক্সিজেনের গ্যাসের আয়তন এখানে কত হবে, 1 লিটার হবে। চাপটা কম বেশি হবে তার পরিমাণের হিসাবে। তাহলে আগেরটাই মনে করো হয়েছিল 10 এটিএম, এখন যেহেতু কম একটু, তার মনে করো 5 এটিএম হলো, কত হবে 5 এটিএম। তাহলে এখানে কিন্তু শুধু আমাদের চাপের পরিবর্তন হলো, তাই না? আয়তনে কি কম পরিবর্তন হয়েছে? তার মানে গ্যাসকে আমরা যে পাত্রে রাখবো সেই পাত্রের আয়তনটাই সে দখল করবে 1 এটিএম। এখন মনে করো যে আমি নাইট্রোজেনে নিলাম প্লাস কি নিব, অক্সিজেন নিলাম প্লাস আমরা নাইট্রোজেনও নিছি। এখন কি ঘটবে, আয়তন কি বাড়বে? না, আয়তন বাড়বে? আয়তন যা আছে তাই থাকবে। এবং প্রত্যেককে মনে করো যে পরিমাণ আগে চাপ দিছিল সেই পরিমাণে চাপ দিবে, মানে প্রত্যেককে সিঙ্গেল কি করবে ওই চাপ। তাহলে অক্সিজেন দিচ্ছে কত, 5 এটিএম, অক্সিজেন দিচ্ছে হলো 5 এটিএম চাপ দিছিল না, 5 এটিএম দিবে। নাইট্রোজেন কত দিছিল, 10 এটিএম, 10 এটিএম দিবে কিন্তু। এবং প্রত্যেকে কিন্তু সেম পরিমাণে আয়তনের মধ্যে তো আছে নাকি, আছে তো, ওই দুই জায়গায় আছে। কিন্তু এটা সিঙ্গেল আয়তনের চাপও কিন্তু সেম থাকবে। কিন্তু গ্যাসের পাত্রে যে চাপটা লাগতেছে এটা তো সামষ্টিক চাপ, তাই না? এখন দুইজনে মিলে চাপ দিয়েছে, তাহলে সামষ্টিক চাপটা কম হবে না বেশি হবে? বেশি হবে। কিন্তু সিঙ্গেল চাপ কি থাকবে, কম, মানে আগেরটাই থাকবে, সমান থাকবে। তাহলে যদি বলি যে টোটাল চাপ কত হবে এখানে, এই যে দুইটার চাপে সমান, দুইটার চাপে সমান। মনে করো কোনো একটা ব্যবসা করতেছে তোমার দুইজনে, তোমার কাছে ছিল মনে করো 10 টাকা, তোমার কাছে ছিল 5 টাকা। এখন দেখ টাকা হচ্ছে কম, তোমার ব্যবসা ভালো হচ্ছে না, ওর ব্যবসা ভালো হচ্ছে না। পরে বলা দুইজনে একসাথে আমরা তো বন্ধু মানুষ চলে যাই, তাহলে কয়টা হলো, 10 টাকা হয়ে গেল। তারপরে একসাথে করলে কি হবে, দুইজনটা টোটাল কি হলো, ফ্রেশ যোগ। এখানে হবে কি, তাহলে কি হবে, এককভাবে তাদের চাপ হলো 5 এবং 10, কিন্তু দুইজন একত্র হবে তখন কত হবে, 15, 5 যোগ 10, 15 এটিএম চাপ হলো। আয়তন কি, আয়তন 1 লিটার। তাহলে শুধুমাত্র আমার কিসের পরিবর্তন হচ্ছে, চাপের। বুঝতে পারছো? তাহলে বিষয় এটাই যে একটা মিশ্রিত গ্যাসের মধ্যে, গ্যাসের একটা মিশ্রিত গ্যাসের টোটাল চাপ হলো প্রতিটা গ্যাসের এককভাবে যে চাপ আছে সবগুলো সমষ্টি। বোঝা গেছে? ক্লিয়ার? এখন এই যে প্রতিটা গ্যাসের ইন্ডিভিজুয়াল যে চাপটা, এটাকে বলা হয় তার আংশিক চাপ। কি বলা হবে, আংশিক চাপ। অর্থাৎ নিজের গ্যাসটাকে শুধু বলা হয় আংশিক চাপ। তখন কথা হলো যে আমাদের এই পরীক্ষাগুলোতে যে গ্যাসগুলো আমরা ব্যবহার করি সেগুলো বললাম কি, এগুলো মেনলি বায়ু যে ব্যবহার করি আর কি। বায়ু হলো কি মিশ্রিত গ্যাস, তাই না? তাই না? তো এখানে বিভিন্ন গ্যাস আছে। তারপরেও দেখো যদি আমরা নর্মাল ফ্রেশ গ্যাসগুলো বা শুষ্ক গ্যাস, আমরা জানি আমাদের বায়ুমণ্ডল আর্দ্র না, মানে এখানে কি আছে বলো তো, পানি আছে। পানি মানে কি ফর্মে আছে, জলীয় বাষ্প ফর্মে, H2 আছে। তো এখানে গ্যাসের সাথে জলীয় বাষ্প আছে, জলীয় বাষ্প কি করে, আর্দ্রতা দেয় না। তো আমরা এমনিতে নর্মাল গ্যাসকে বলতে পারি হলো শুষ্ক গ্যাস, কিন্তু যখন পানি বা জলীয় বাষ্প থাকবে তখন তাকে বলবো আমরা কি বলতো, আর্দ্র গ্যাস। তাহলে মনে করো, তাহলে এই জলীয় বাষ্পের টোটাল চাপ কি হবে, হবে শুষ্ক 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 চাপ, এই শুষ্ক চাপ প্লাস হলো জলীয় বাষ্পের একটা চাপ, তাই না? জলীয় বাষ্পের চাপ, বুঝি নাও। তাহলে শুষ্ক চাপ আর জলীয় বাষ্পের চাপ মিলে কি হবে, টোটাল ওই আমাদের বায়ুর চাপ হবে। বুঝতে পারছো? কারণ এখানে তো জলীয় বাষ্প এক্সিস্ট করতেছে, আমরা জানি টোটাল চাপ হলো যত কিছু থাকবে সবগুলো চাপ। এখানে শুষ্ক চাপের মধ্যে যদি 10 ধরনের গ্যাস থাকে, 10টার এককভাবে চাপগুলো যোগ দিলে হবে ওই শুষ্ক চাপ। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, বিষয়টা বুঝতে পারছো? এখন আমরা একটু বইয়ের দিকে খেয়াল করি। তাহলে এখানে কি বলছে, এই দেখো যে জলীয় বাষ্পের কথা বলছে, মানে আমাদের যে বায়ুমণ্ডলের কথা বলছে আর কি, বায়ুর কথা। তো মেইনলি দেখো তাহলে বায়ুর টোটাল চাপ কি হবে, বায়ুর টোটাল চাপ হবে আমাদের এই যে পি টোটাল, মানে টোটাল চাপ। একটা হবে শুষ্ক বায়ুর চাপ, একটা হবে কি বলো, বাষ্পের চাপ। এটা হলো আমাদের টোটাল চাপ। ওকে, তারপরে কি বলছে, বোর্ড দেখে দেখতে পারো, যেহেতু এখানে আমার হাতের কারণে দেখা যায় না। অর্থাৎ দেখো গ্যাস মিশ্রণের মোট চাপ হবে প্রত্যেকটি উপাদান মিশানোর আগে এককভাবে যে চাপ দেয় তার যোগফলের সমান। এক্ষেত্রে গ্যাস মিশ্রণের প্রতিটি উপাদানের চাপকে কি বলা হয়, আংশিক চাপ। সহজ না কঠিন? সহজ তো নাকি? ওকে, ঠিক আছে। এখন দেখো ডাল্টনের আংশিক চাপের চাপ সূত্রে বিবৃতিটা কি, এটা তাহলে পড়ি আমরা। দেখো, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়াবিহীন কোনো গ্যাস মিশ্রণের কোনো একটি উপাদান গ্যাস ওই
ওই তাপমাত্রায় মিশ্রণের সমস্ত আয়তনে একাকী দখল করলে যে চাপ প্রয়োগ করবে সেটা হলে কি বলতো আংশিক চাপ। তো বুঝলাম, বুঝে আসলাম নাকি, এককভাবে যে চাপ দিবে। ওই গ্যাস মিশ্রণের মোট চাপ ওই তাপমাত্রায় তার উপাদান সমূহের আংশিক চাপ সমূহের যোগফল। তো বুঝলামই তো যে মিশ্রণের টোটাল চাপ হবে এককভাবে সবগুলো চাপের সমষ্টি সমান। এটা কিন্তু আমাদের এখানে বিবৃতিটা যেটা বুঝলাম, বুঝতো? ক্লিয়ার? এবার নতুন টপিক একটা বুঝলে সব ভালো লাগবে, না বুঝলে কিন্তু কঠিন মনে হবে। ঠিক আছে, বুঝছো তো নাকি? পড়ার বুঝছো? তুমি বুঝছো? হ্যাঁ, না বুঝলে বুঝতে পারলে বলবা। তো এখন দেখো, মনে করো কোনো একটা গ্যাস মিশ্রণে 3টা গ্যাস আছে, তাদের প্রত্যেকের আংশিক চাপ কি P1, নির্দিষ্ট চাপ করে এটা আংশিক চাপ বলা হয়। এই যে P2 P3, তাহলে টোটাল চাপ কি হবে PM যদি বলি তাহলে কি হবে 3টার যোগফলের সমান। ক্লিয়ার? ওকে, এটা বুঝতে পারছো। এখন দেখো যে এই যে ডালটনের আংশিক চাপ যেটা আছে, ডালটনের আংশিক চাপ সূত্রের গাণিতিক প্রয়োগ, এটা কিভাবে আমরা গাণিতিকভাবে প্রয়োগ করে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করব। ঠিক আছে, হ্যাঁ দেখা লাগবে না, প্রমাণটা দেখাতে তাই করছি। হ্যাঁ দেখাবো তো, দেখানোর জন্যই তো আসলাম। দেখো আমি কিছু বইয়ের দেখাছে। ও তাই নাকি? ও দেখাছে না, ঠিক আছে। মনে করি দেখো বি আয়তন বিশিষ্ট একটা পাত্র, যেগুলো আমি বললাম সিস্টেমটা এটা এরকমই আছে এখানে। বি আয়তন বিশিষ্ট পাত্রে পরস্পর বিক্রিয়াবিহীন গ্যাসের যত আমি কি বলতো N1 N2 N3 মোল আছে। অর্থাৎ কয়টা গ্যাস আছে বলতো? 3টা গ্যাস আছে। একটা আছে N মোল, একটা হলো N2 মোল, একটা হলো N3 মোল। ওকে, নির্দিষ্ট তাপমাত্রায় টি তো ওই গ্যাস মিশ্রণের প্রতিটি গ্যাস এককভাবে কি করবে ভি আয়তন দখল করবে কিনা? এককভাবে রাখলে পুরোটা কি সবগুলা কি করবে ওই সেম আয়তনে দখল করবে, ভি আয়তনে দখল করবে। যেখানে দেখলাম আমরা 1 লিটার করে দখল করলো, ঠিক এমনটাই। এবং চাপ এবং তাদের চাপ যথাক্রমে কি হবে আলাদা হবে না। একটু আগে দেখলাম আমরা 1 ছিল, আলাদা হবে। দেখলাম আমরা অক্সিজেন কত ছিল 5, নাইট্রোজেন ছিল 10, তাহলে কি হবে প্রত্যেকটা আলাদা হবে। তো দেখো তিনটা চাপ, ঠিক আছে। অর্থাৎ P1 P2 P3 হচ্ছে ওই গ্যাস মিশ্রণে থাকা প্রত্যেকটি গ্যাসের আংশিক চাপ, বুঝছো? অপরদিকে এইসব বিক্রিয়াবিহীন গ্যাস একত্রে একই পাত্রে থাকা অবস্থা মিশ্রণের প্রত্যেক চাপ কি হবে PM, টোটাল চাপটা হবে সবগুলোর যোগফল। যেহেতু প্রথম গ্যাসের কি N মোল স্থির তাপমাত্রা টিতে ভি আয়তন দখল করে, P1 চাপ প্রয়োগ করে, সেটা আমরা আদর্শকরণ সমীকরণ দিতে পারি। আদর্শকরণ সমীকরণে আদর্শকরণ সমীকরণে কি থাকে PV সমান nRT। এখানে আমরা চাপও পাইলাম দিছে, ভি তো একটা ফিক্সড ভি, এন তো মোল সংখ্যা দেওয়া আছে, টি তো দেওয়া আছে এখানে যে টি তাপমাত্রায়, তাই না? তো এখান থেকে আমরা কি পাইতে পারি, মানে তাহলে একটা সমীকরণ দ্বারা করতে পারি, নির্দিষ্ট যে একটা চাপ দিবে চাপটা বের করতে পারি আমরা তাহলে, তাই না? আমরা দেখো মোলার গ্যাস ধ্রুবক তো আমরা জানি, এটা তো আমরা জানা জিনিস, তাই না? মোলার গ্যাস ধ্রুবক, আচ্ছা টি তাপমাত্রা দেওয়া আছে, এখানে তো আয়তন দেওয়া আছে, মোল কত সেটা দেওয়া আছে। তাহলে প্রতিটা গ্যাস কি পরিমাণ সিঙ্গেল চাপ প্রয়োগ করে এটা কিন্তু আমরা বের করতে পারি কিনা। তাহলে যে পি সমান nRT থেকে আমরা কি করতে পারি P1 সমান একটা বের করলাম। একইভাবে আমরা কি করতে পারি P2 বের করলাম, একইভাবে P3 বের করতে পারি। ঠিক আছে, এখন দেখো বের করলাম। এখন দেখো সবগুলাই দেখো আমরা একটু আগে দেখলাম যে টোটাল চাপ কি হয় বলতো, সবগুলা চাপের সমষ্টি। তাহলে এখন P1 P2 P3 কে যদি আমরা যোগ করে দিই আমরা PM পাবো না, মানে টোটাল চাপ। তাহলে দেখো এই যে P1 P2 P3 আমরা কি করবো এখন যোগ করে দিলাম, তারপর কি হবে যোগ করে দিলে আমরা যেটা পাবো সেটা কি বলতো, এই যে এই তিনটাকে কি করলাম আমরা এখন যোগ করে দিলাম। যোগ করে দিলে দেখো RT ভাগ V সবগুলোতে কমন না, RT ভাগ V কমন কিনা। তো RT ভাগ V কমন নিলে কি থাকে শুধুমাত্র মোলগুলোর যোগফল থাকে। তাহলে মোলগুলোর যোগফল মানে কি, হ্যাঁ মোলগুলোর যোগফল। তার মানে একটা গ্যাস পিছনে যত মোল আছে, নাইট্রোজেন আছে মনে করে 1 মোল, হাইড্রোজেন আছে মনে করে 2 মোল, অক্সিজেন আছে 3 মোল, তাহলে সবগুলো যোগফল হলে কি মোল সংখ্যা সমষ্টি। তাহলে এই সেইগুলোই কিন্তু এটাকে তোমরা আমরা নরমাল আমরা সিম্পল n দ্বারা প্রকাশ করতে পারি। এখানে আমরা যে আদর্শ গ্যাস সমীকরণে n ব্যবহার করছি না, ওটা তো মূল সংখ্যা, তাহলে এখানে সিম্পল n। তাহলে সূত্রটা কি দাঁড়ায় দেখো, এগুলোকে আমরা n বলতে পারি, ঠিক আছে। অর্থাৎ সূত্রটা কি দাঁড়াচ্ছে তাহলে দেখো, তাহলে কিন্তু আমরা এখানে বুঝলাম যে তাহলে এখানে তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে বলতো যে P1 V1 P1 B1 P2 আর P3 মানে সবগুলা চাপের যোগফল, মানে সমষ্টিক চাপ কি হবে আমাদের nRT ভাগ V। nটা কি বলতো সবগুলো গ্যাসের সামষ্টিক মোল সংখ্যা। এভাবে আমরা কি করতে পারি, কোন একটা গ্যাস মিশ্রণের টোটাল আমরা কি বের করতে পারি, চাপ বের করতে পারি। অর্থাৎ কত মোল গ্যাস আছে সেক্ষেত্রে আমাদের দেখার বিষয় নাই কি কি গ্যাস আছে,
মনে করো নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, আর্গন যাই থাকুক না কেন সবগুলোর মোল সংখ্যা কত, শুধু সেটা জানলে কি হবে আমাদের হয়ে যাবে। সেটা জানবো আমরা, মোলার গ্যাস দ্রবক আর এর মান জানবো, তাপমাত্রা জানবো, আর টোটাল আয়তনটা কত, অর্থাৎ পাত্রের আয়তনটা কত। ঠিক আছে, যে আয়তনটা দখল করলো, তাহলে আমরা কি পাই যাবো বলতো, সমষ্টিক চাপ। চাপ বের পেয়ে যাবো। ঠিক আছে, ওকে ওকে, তাহলে এটা আমরা বুঝলাম, এইভাবে আমরা পাইতে পারি সমাধান। ওকে, এখন দেখো পরেরটা কি বলছে, যে গ্যাস মিশ্রণের উপাদান গ্যাসের আংশিক চাপ ও মোল ভগ্নাংশের সম্পর্ক, নতুন একটা টপিক আছে। তা আংশিক চাপ কি আমরা কিন্তু বুঝলাম, আর আমরা মোল ভগ্নাংশ কি এটা একটু জানবো আমরা, মোল ভগ্নাংশ। ঠিক আছে, তো সহজ কথায় যদি বলি মোল ভগ্নাংশটা কি হবে, মোল ভগ্নাংশ মনে করো যে বললাম এখানে আমরা যে টোটাল মোল কত বলতো, এন, টোটাল মোল হলো এন। একটু নিচে যাই, এখানে দেখলাম আমরা টোটাল মোল হলো এন। তো এনটা কিন্তু দেখলাম আমরা 3 ধরনের গ্যাসের মিশ্রণ ছিল, তাই না? 3 ধরনের গ্যাসের মোল সংখ্যা হলো এন, N1 N2 N3 এন, তাই না? এখন কথা হলো যে এখানে যেহেতু N1 ছিল, N2 ছিল, N3, তিনটার হলো সমষ্টি হলো এন, সবগুলোর মোল সংখ্যা কি সমান ছিল? তাই টোটাল মোল হলো এন। এখন মনে করো আমি বললাম যে এই যে N1 এর কি পরিমাণ ছিল, মানে টোটাল এন এর কত অংশ, এটাই কি বলতো, মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ অর্থাৎ মনে করো যে আমরা ধরতেছি কত, সাপোজ এই যে আমি ডাইরেক্ট যদি বলছি এন একটা মোল সংখ্যা N1, তাহলে এই যে N1 বিয়োগ ভাগ হলো এন, এটাই হলো মোল ভগ্নাংশ। বুঝতে পারছো? অর্থাৎ কোন একটি গ্যাসের মোল সংখ্যা ডিভাইডেড ওই মিশ্রণের সমস্ত গ্যাসের মোল সংখ্যা। বুঝতে পারছো? এটাকে বলা হয় মোল ভগ্নাংশ। আংশিক চাপটা কি সেম, ওটা ছিল চাপ ছিল, যে কোন একটা আংশিক চাপটা ছিল কি, কোন একটা গ্যাস মিশ্রণের কোন একটা ইন্ডিভিজুয়াল গ্যাস যে পরিমাণ চাপ দেয় সেটা হলো তার আংশিক চাপ। তো মোল ভগ্নাংশের মানে আংশিক চাপ তো বুঝছো নাকি? তো এটা সম্পর্কটা এখন কি দেখো, এটা সম্পর্ক হলো দেখো আমরা বের করতে পারি মোল ভগ্নাংশ যদি আমরা জানি, সেক্ষেত্রে আমরা কোন একটা মিশ্রণের টোটাল চাপ থেকে কোন একটা গ্যাসের ইন্ডিভিজুয়াল আমরা চাপ বের করতে পারি। মনে করো কোন একটা গ্যাস মিশ্রণের টোটাল চাপ হলো পিএম, যেটা প্রশ্ন হলো পিএম। ওকে, তো এখন কথা হলো এখানে আমাদের টোটাল মোল কত আছে, এন মোল। এখানে গ্যাস আছে কয়টা, মনে করো 3 ধরনের গ্যাস আছে, এর মধ্যে 3 ধরনের গ্যাস আছে। এখন কথা হলো আমি বলতেছি N1 গ্যাসে আমরা কি করব, N1 মানে মোল বিশিষ্ট যে গ্যাসটা, মনে করো সাপোজ এটা কি ছিল এক্স, তাহলে এক্স গ্যাসের আমরা কি করব, আংশিক চাপ বের করব, এক্স গ্যাসের আংশিক চাপ। তো কথা হলো যে এখানে এন সংখ্যক মোল বিশিষ্ট গ্যাস আমাদের চাপ প্রয়োগ করতে হলো পিএম, অতএব 1 মোল গ্যাস বিশিষ্ট চাপ প্রয়োগ করবে কত, পিএম ভাগ কত, হ্যাঁ বিষয়টা দেখি আমরা। দেখো তাহলে মনে করো যে বিষয়টা আরেকটু অন্যভাবে দেখি, যে এখানে দেখো মানে আমাদের এন মোলের জন্য হয়েছে কত বলতো, পিএম। তাহলে আমাদের মনে করো যে কোনো একটা গ্যাস ইন্ডিভিজুয়ালি মনে করো N1 যে চাপটা প্রয়োগ করবে সেটা কি তার আংশিক চাপ না? আচ্ছা, তাহলে এখানে ওই বিষয়টা যেটা বললাম এন এর জন্য কত হয়েছে এবং পি এর জন্য কত হবে। এখন কথা হলো ডাইরেক্ট আমরা ওই এটা করব না, আমরা কি করব, ভগ্নাংশ দ্বারা গুণ দিতে হবে। কিভাবে বলতো, এই পিএম কে টোটাল যদি আমরা তার মোল ভগ্নাংশ আমরা ওটাই আবার ওইভাবে লিখি, তাহলে কি বলো, লেখাই যাচ্ছে না করে। তাহলে দেখো এন এর জন্য কত, পিএম, কি বলতো, একের জন্য কত, পিএম বাই এন। আর তাহলে N1 এর জন্য কত হবে, মানে প্রথম গ্যাস মানে এক্স এর জন্য, এক্স এর চাপ মোল ভগ্নাংশ কত হবে বলতো, N1 গুণ হবে। তাহলে উপরে কি হবে আমাদের, পিএম গুণন N1 ডিভাইডেড N। এখন দেখো তো এই যে এটাকে কি বলা হয়, এক্স গ্যাসের মোল ভগ্নাংশ। তার মানে তুমি এখন কি লিখতে পারো বলতো, পিএম মানে টোটাল চাপ গুণন মোল ভগ্নাংশ লেখা যায় কি। এটা কিন্তু এই সূত্র ব্যবহার করে আমরা কি করতে পারি, কোনো একটা গ্যাস মিশ্রণে যদি আমাদের টোটাল চাপ দেওয়া থাকে
এবং আমরা যদি প্রত্যেকটা গ্যাসের মোল সংখ্যা জানি তাহলে আমরা প্রত্যেকটা গ্যাসের কি করতে পারি মোল ভগ্নাংশ বের করতে পারি। ক্লিয়ার বিষয়টা? এটা কিন্তু শুধু এই অধ্যায়ের জন্য না, তোমাদের রাসায়নিক বিক্রিয়া অধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক কিন্তু এটা একটা বড় একটা অঙ্ক মানে একটা একটা টপিকে আছে যেখানে আমাদের আংশিক চাপ মূল ভগ্নাংশের অঙ্ক আছে। ঠিক আছে, এটা করবো আমরা যখন গুণগত রাসায়নিক বিক্রিয়া করবো ফার্স্ট পার্টে রসায়ন। বুঝতে পারছো এখানে কনফিউশন আছে কোনো? তো লেখা যাচ্ছে না ভালো করে, কনফিউশন হতে পারে, তো বলবা। পেনটা রেখে এসছে, হ্যাঁ এমনি পেন দিয়ে লাগে না, এমনি এমনি লাগবে। তাইলে তো আর ওটা সাহায্য করবে। স্মার্ট বোর্ড গুলো তো লাগে, তাই ভাবলাম লাগে কিনা। ওটা এমনিতে কম পেন দিয়ে লেখা স্মার্ট বোর্ডে সবগুলোতে লেখে। এই যে না, এইটা এখানে নেই। এইটা অন করে তখন লাই। দেখেন এমনিতে না, এখানে অ্যান্ড্রয়েডের ফোন দিয়ে মানে ট্যাবলেটগুলো দিয়ে পেন দেওয়া হয় না, আইপ্যাডেরটাই লাগবে। এমনি স্মার্ট বোর্ড গুলো তো হচ্ছে কলম দিয়ে লাগে, হয় না, একটা পিন পেন কলম মেলে আসে বলি গোলাপি কালার। এরকম টাচ মানে টাচ লাগলে হয় মনে হয় এগুলো এরকম set। ওখানে সব দিয়ে লেখা যায়। দেখো তাহলে আমরা এগুলো বুঝলাম না, তাহলে এখানে যেটা পাইলাম এখানে বলতে হবে, ডাইরেক্ট আমরা এখানে বললে যদি হয় মনে হয়। তো এগুলো রিডিং দিব, আচ্ছা দেই। তাহলে দেখো আমরা আদর্শ গ্যাসের সমীকরণ কি ছিল বলো তো? পিভি ভলিউমটি পিভি সমান এনআরটি মতে আমরা জানি স্থির তাপমাত্রা এবং আয়তনে একটি বিশুদ্ধ গ্যাসের চাপ এর পরিমাণের সমানুপাতিক। এটা দেখো পিভি সমান এটা থেকে আমরা কি পেলাম পিভি। অনুরূপভাবে গ্যাস মিশ্রণের বেলায় আমরা গ্যাস মিশ্রণের প্রতিটি উপাদান গ্যাসের চাপও মিশ্রণটিতে যে পরিমাণের সমানুপাতিক হয় এর পরিমাণের সমানুপাতিক হয়। ধরা যাক মনে করো বি আয়তনের একটি গ্যাস পাত্রে স্থির তাপমাত্রায় টি ও নির্দিষ্ট চাপে এন মোল নাইট্রোজেন গ্যাস আছে, তখন ওই পাত্রে এন 2 মোল হাইড্রোজেন গ্যাস যোগ করা লাগেছিল কত? নাইট্রোজেন ছিল, এখন দিলাম আমরা কি N2, মানে আমরা নাইট্রোজেন দিলাম, হাইড্রোজেন দিলাম, নাইট্রোজেন ছিল হাইড্রোজেন দিলাম। তখন দেখো মিশ্রিত ও বিক্রিয়াবিহীন অবস্থায় নাইট্রোজেন এবং হাইড্রোজেন প্রতিটি গ্যাস আদর্শ গ্যাসের মতো কি করবে? আচরণ করবে, এবং তাই কি করবে? নাইট্রোজেন এবং হাইড্রোজেনের গ্যাসের চাপও কি হবে? যথাক্রমে কি হবে? দুইজন আলাদা হবে না, নাইট্রোজেনের চাপ বের করলাম আমরা, হাইড্রোজেনের চাপ বের করলাম। এই দুইজনের ইন্ডিভিজুয়াল আলাদা চাপটা কি তাদের আংশিক চাপ হবে কিনা? অবশ্যই তাই আংশিক চাপ হবে। এখানে ভি কিন্তু সমান, যেহেতু একই পাত্রে রাখছি আমরা, তাই না? এজন্য ভি কি হবে? সেম হবে, এবং দুইজনে আমরা এককভাবে কি পেলাম? আংশিক চাপ পাইলাম। ওকে, তাহলে এক্ষেত্রে দেখো এক্ষেত্রে প্রত্যেকটি গ্যাস একই আয়তন এবং একই তাপমাত্রা আছে, তাই না? একটা পাত্র যেহেতু আছে তার মানে তাপমাত্রা একই, আয়তন একই। তাই বড় করে নিই একটু। তাই দেখো প্রতিটি গ্যাসের চাপ এর আংশিক চাপের সমান, তাই না? প্রতিটি গ্যাসের চাপই হবে কি তার আংশিক চাপ, এটা আমরা একটু শিখে আসলাম। এর পরিমাণ বা মোল সংখ্যা এন এর উপর কি করবে? নির্ভর করবে। তাই ডাল্টনের আংশিক চাপ সূত্র মতে মোট চাপ পি হবে কি বলতো? দুটা যোগফল, তাই না? দুটা যোগফল হবে না, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, একটু আগে যেটা দেখলাম পি অংশ পি এন সমান এত দেখলাম এটা, আর পি এস সমান এত, দুটা যোগ করে দিলাম এটা। তো এটা কিন্তু দেখো আবার এখান থেকে আমরা মোল সংখ্যাও বের করতে পারি। তাহলে ওই মিশ্রণে কত মোল আছে? একটু আগে দেখলাম মিশ্রণে কি দেখলাম আমরা, কি বের করলাম একটু আগে? চাপ বের করছিলাম। এখানে কি করলাম? মিশ্রণের মৌল বের করতে পারি, ও সমীকরণ থেকে যে কোনো বের করতে পারি, এগুলো ব্যাপার না, কিন্তু আমরা রিলেশন তৈরি করতে পারি। আর এনটা কি বলতো? দুইটার কিন্তু সমষ্টি, তাই না? যে এনটা বের হবে আমাদের, এটা কিন্তু হবে দুইজনের মোল সংখ্যার সমষ্টি। ওইগুলো তো এখন মোল ভগ্নাংশকে অলরেডি আমি শিখাই দিচ্ছি, এগুলো বলতেছি। তাহলে সুতরাং দেখো এখানে কি বলছে, কোনো গ্যাস মিশ্রণের একটি উপাদানের মোল সংখ্যার সাথে ওই মিশ্রণে উপস্থিত উপাদান সমূহের মোট মোল সংখ্যার অনুপাতকে কি বলা হয়? মোল ভগ্নাংশ বলা হয়। তো মোট এই যে উপাদানের মোল সংখ্যা গ্যাস মিশ্রণের মোট মোল সংখ্যা, এটাকে বলা হয় মোল ভগ্নাংশ। বুঝছো তো নাকি? ওকে, তাহলে এইভাবে কিন্তু তোমরা এখানে বিভিন্ন ধরনের অঙ্ক করতে পারো আসে, ঠিক আছে? এগুলো দেখবা একটু, আমি কিছু বলতেছি না। এখন মনে করো যে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণের দিকে যাই। তো দেখো উদাহরণে কি বলছে, যে বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের মোল ভগ্নাংশ দেওয়া আছে। ওয়ান হয় কেন? কোনটা? আমাদের কেমন নাই,
উপরে কোশ্চেনটা তো এই পেজে। কোনটা অন হয়? এটা এটা বলতেছো তো বড় লাগবে। দেখো দুটা মূল ভগ্নাংশের যোগফল তোমার। দেখো হ্যাঁ দেখো এখানে দেখো যে নাইট্রোজেনের মোল কোথায় গেল, নাইট্রোজেনের মোল ভগ্নাংশ কি হবে বলো তো? নাইট্রোজেনের মোল ভগ্নাংশ কত হবে? উপরে তাহলে নাইট্রোজেন, নিচে কি হবে? টোটাল যোগফল। ওকে, এখন কথা হলো যে টোটাল যোগফলকে আমরা এন দ্বারা প্রকাশ করি এত। এখন দেখো হাইড্রোজেনের মোল ভগ্নাংশ কত হবে? তাহলে দেখো উপরে তাহলে এটা হবে। এখন কথা হলো যে তাহলে এটা ইনটু এত বার। এখন কথা হলো দুইটা যদি বলি আমরা টোটাল কত হবে? দুইটার আমরা সবসময় কি মনে করি বলো তো? এখানে নাইট্রোজেন হ্যাঁ এখানে মনে করো এক মানে যেটা আছে টোটাল যেটা আছে ওটাই। এটা কি বোঝাও তুমি? ভগ্নাংশ তাহলে এক হবে, ঠিক আছে? ভগ্নাংশ না মানে পূর্ণাঙ্গটা এক। ধরি না, দেখো আমরা ধরি অঙ্ক যখন করছি আগে দেখছি যে ধরি সমস্ত অংশ এক অংশ, হ্যাঁ তারপরে এত অংশ এরকম সিস্টেমটা এখানে বুঝেছি, বুঝতে পারছো? তখন 10-এর সাথে ভগ্নাংশ যখন নিয়ে এসছে মানে সমষ্টিকটা কি এক ধরছো, তাহলে একের এত অংশ হাইড্রোজেন এত অংশ নাইট্রোজেন, এটাই বুঝাইছে আর কি। দুইটা মিলে তো এক, তাই না? এক বলতে যত মোল আছে তত, ঠিক আছে? ওকে, তাহলে এখানে দেখো যে প্রত্যেকের দেওয়া আছে কি বলতো? প্রত্যেকের মোল ভগ্নাংশ দেওয়া আছে। তা আমরা একটু দেখলাম মোল ভগ্নাংশ দেওয়া থাকলে যদি চাপ দেওয়া থাকে টোটাল, তাহলে আমরা কি বের করতে পারি বলতো? আংশিক চাপ বের করতে পারি কিনা? পারি। তো একটু আগে আমরা একটা সূত্র দেখছিলাম, তাহলে দেখো এখান থেকে আমরা পাই, দেখো দেখো বায়ুর মোট চাপ হলো কি বলতো? আংশিক চাপের যোগফলের সমান। আংশিক চাপের যোগফলের সমান, এটা তো আমরা জানি। একটু উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে, এখন কথা হলো তাহলে এই যে বায়ুমণ্ডলের চাপ কি হবে? এই যে সবগুলো আংশিক চাপের যোগফলের সমান। এখন কথা হলো দেখো এটা আমরা কিন্তু দেখো উল্টা বিষয়, মানে আসলে তো আমরা জানি 180 আগে 180 ধরছি, 180 আমরা মিলাইলাম যে আসলে সত্যি মিলে কিনা। 180 সমাধানে কত আমরা বলো তো? 760 মিলিমিটার মার্কি, মানে আমরা করে মিলিয়ে দেখলাম। দেখো কি করলাম, আমরা জানি 180 সমান কি 760 মিলিমিটার মার্কারি, এটাকে আমরা ভাগ করছি, দেখছো? তাহলে এই যে 180 কি করছি আমরা দেখলাম যে মোল ভগ্নাংশের সাথে যদি আমরা কি করি টোটাল চাপকে গুণ দেই, তাহলে আমরা কি পাবো? প্রত্যেকের আংশিক চাপ পাবো। তাহলে দেখো এই যে এর ছিল কি বলতো? এর দেখো এখানে মোল ভগ্নাংশ আছে, মোল ভগ্নাংশের সাথে আমরা টোটাল চাপ গুণ দিলাম, তাহলে কি পাবো? এর আংশিক চাপ পাবো। এর এটিএম থেকে আবার কি করলাম? মিলিয়ন করলাম। আবার এটার প্রত্যেকটা আমরা কি করলাম? মোল ভগ্নাংশ থেকে মোল ভগ্নাংশকে আমরা টোটাল চাপ মানে কি বায়ুমণ্ডলের চাপ কত বলতো? 180। তাহলে আমরা যোগ দিলাম, গুণ দিলাম, আমাদের প্রত্যেকটা আংশিক চাপ বের হলো। প্রত্যেকটা আংশিক চাপ আর যোগ দিলাম, কত হলো? 760। বিষয়টা এরকম। 3 ভাইকে মনে করো কি করছো? জমি ভাগ করে দিছে, মনে করো 900 টাকা ভাগ করে দিলাম বা 1000 টাকা ভাগ করে দিছো। মনে করো যে টাকা ভাগ করে দিছো পরে সবার কাছে নিয়ে যোগ করলো ওই টাকায় হবে কিনা, ওটাই দেখাইছে আর কি, মানে ছোট বাচ্চার খেলা আর কি, ঠিক আছে? এখন দেখো কঠিন একটা জিনিস যায়, তো আমরা তো সিঙ্গেল বক্সের মধ্যে বা সিঙ্গেল কন্টেইনারের মধ্যে বা একটা বিকারের মধ্যে যে পরিবর্তনটা হয় আমাদের মোল ভগ্নাংশ এবং আমাদের আংশিক চাপ, টোটাল চাপ, এগুলার কিন্তু সমীকরণগুলো দেখলাম, পারবো তো নাকি? পারবো। এখন দেখবো যে কথাটা এখন যেটা সেটা হলো যে আমাদের পাত্র আমরা বড় করব। পাত্র কি করব? বড় করব। পাত্র বড় করব। 45 তাহলে 46 টা সবটা দিতে হবে। ওকে, তাহলে এখন আমরা কি করব? আয়তন বড় করব। আমরা দেখো বয়লের সূত্র পড়ছিলাম কিনা? বয়লের সূত্র কি ছিল বলো তো? অর্থাৎ ইটা বলো, সমীকরণটা বলো। v proportional to 1/p, হ্যাঁ, এবং ওখান থেকে আমরা পাইছিলাম কি বলো তো? pv equals to k, ওখান থেকে আমরা পাইছিলাম p1 v1 সমান কি p2 v2। এটা তাৎপর্য কি ছিল? তাপ মানে এটা তাৎপর্য ছিল যে যদি মনে করো আমরা নির্দিষ্ট একটা গ্যাস ছিল যার কি চাপ ছিল p1, আয়তন ছিল v1, এটাকে আমরা নিয়ে গেলাম একটা বড় পাত্রের মধ্যে, তার আয়তন হলো v2, তখন তার চাপ কত হবে? বা এটা ঠিক আছে, আমরা এমন একটা জায়গা নিয়ে গেলাম সেখানে আমরা চাপ দিলাম হলো p2, তাহলে তার v কত হবে? মানে এই যে এটা কিন্তু নির্দিষ্ট একটা কি ছিল একটা গ্যাসের ক্ষেত্রে, এখানে কি করলাম আমরা? আয়তন কম বেশি করলাম, তাই না? করার কারণে তার চাপ বাড়বে, কম বেশি হবে, বা চাপ কম বেশি করলাম আয়তন কম বেশি হবে, এটা কিন্তু আমরা একটা সমীকরণ দিয়ে বের করেছিলাম। ঠিক বিষয়টা আমরা এখানেও দেখব, সেটা কি বলতো?
এখানে ওই বিষয়টার মধ্যে একটা জিনিস এখানে আমাদের ফলো করতে হবে, কি দেখো তো এখানে একটু আগে আমরা দেখলাম যে গ্যাস মিশ্রণ আছে এবং একই পাত্রে নিছি, একটা পাত্রের মধ্যে। সো দুইটা গ্যাস কি করবে, মনে 1 লিটার একটা পাত্র নিছিলাম এর আগে, দুইটা গ্যাসে কি করবে 1 লিটার দখল করবে এবং তাদের টোটাল চাপ হবে প্রত্যেকটা এককভাবে যে চাপ দখল করছে তাদের যোগফলের সমান এবং তাদের এককভাবে দখলকৃত আয়তনটাই হলো তাদের আংশিক চাপ। ওকে, এখন কথা হলো এখানে একটা এক্সট্রা কাজ করে নিতে হবে তোমাদের। শুধু মনে করো আগে ছিল ভি আয়তনের একটা পাত্র, তাকে তুমি নিয়ে গেলে কত ভি2 তে, তাহলে ভি2 তে চাপ কোথাকে বের করে নিতে হবে কিনা, কোন সূত্র দিয়ে, P1 V1 V2 P2 V2। তাহলে এভাবে করে তুমি পরিবর্তিত আয়তনে বা বড় আয়তনে বা ছোট আয়তনে কি করতে পারো, তার আগে চাপটা বের করে নিতে হবে। দেখো বিষয়টা একটু আগে যেগুলো করছিলাম আমরা, সেটা কি ছিল বলতো, একটা ফিক্সড একটা পাত্রের মধ্যে, দেখো এখানে কয়টা পাত্র আছে, এই পাশে একটা, এই পাশে একটা, মাঝে একটা কি পাইপ দিয়ে আমরা কানেক্ট করে দিছি, একটা যদি একটা কি আছে ওই যে একটা প্রতিবন্ধক আছে, ওটা তুলে নিলে কি হবে, মিক্সড হয়ে যাবে। স্টপ কর ট্যাপের দেখো তাহলে মনে করো এই যে আমাদের এখানে দেখো এখানে একটা পাত্র আছে, এখানে একটা পাত্র। নর্মালি অবস্থায় দেখো যে আমাদের ডান পাশে যেটা কি আছে, প্রথম পাত্রে শুধু নাইট্রোজেন গ্যাস আছে, যার আয়তন V1, চাপ P1। চাপিয়ন পরেরটা কি আছে বলতো, অক্সিজেন আছে, যার কি আয়তন V2, চাপ হলো P2। আচ্ছা নর্মালি তো এই পাত্রে কি করবে, নাইট্রোজেন দেবে P1 এ দিবে, ওই পাশে কি দেবে P2 দিবে, তার আয়তন তো ফিক্সড এখানে, বাট আমি কয়েকটা তুলে নিলাম, তাহলে কি হবে, মিক্সড হয়ে যাবে না। তো তখন অক্সিজেন নাইট্রোজেন কি করবে, পুরো দুই পাত্র দখল করবে, অক্সিজেনও পুরো দুই পাত্র দখল করবে, তার মানে তাদের সিঙ্গেল চাপটা কমবে না পারবে বলো তো, আয়তন বেড়ে যাবে তখন একই থাকবে। তুমি বলো। সিঙ্গেল চাপ হ্যাঁ মানে আংশিক চাপ কমবে না বাড়বে, যখন আমরা কোয়ার্ক তুলে নিয়েছি মানে দুইটা পাত্র অ্যাটাচ করে দিয়েছি, তখন চাপ কমবে না বাড়বে, মানে এক সিঙ্গেল চাপ আংশিক চাপ চাপ কমবে কারণ আয়তন বাড়বে, দুইটা ভাগাভাগি হয়ে তুমি যাবে, বলো। কমবে। তুমি বলো এখন, ও তো হচ্ছে সমান হবে আবার। তুমি বলো সমান হবে না বাড়বে, না ওইটাই থাকবে, ওটা থাকবে, তোমার কি মনে হয়, কারণ ওইটাও তো তোমার কি মনে হয়? কমবে কমবে এখন দেখো আয়তন বাড়বে। এটাতে করলাম যে একটা গ্যাস মনে করো ছোট পাত্রে ছিল, ওটাকে তুমি বড় পাত্রে নিলা, চাপ বাড়বে না কমবে, কমবে। বড় চাপ আয়তন কমবে, বেড়ে যাবে চাপ কমবে আচ্ছা, ছোট পাত্রে থেকে বড় পাত্রে নিলে কি করবে, আয়তন মানে চাপ কমবে না বাড়বে, কমবে, কমবে। তার কারণ ছোট পাত্রের গায়ে 8-60 হয়ে থাকবে, দেয়ালের গায়ে ধাক্কা বেশি লাগবে, চাপ বেশি। বড় পাত্রে নিলে বড় পাত্রের আয়তন বেশি দখল করবে, আর হ্যাঁ প্রাচীরের গায়ে কম ধাক্কা লাগবে, চাপ কম হবে। কিন্তু এখানে তো দুইটাই পূর্ণ ছিল, এটাও তো গ্যাস ছিল, এটা তো ফাঁকা ছিল না। ঠিক আছে, কথা হইলা কথা ঠিক আছে। গ্যাস তো আসলে গ্যাস তো মনে করো আমি বলছিলাম যে দেখো একটু আগে যে থিওরিটা আমরা শিখে আসলাম, সেটা কি শিখে আসলাম বলো তো, যে আমরা দেখলাম যে দেখো আবার এই জন্য আগেরটা কিন্তু মনে বুঝতে হবে। দেখো কি ছিল এটার মধ্যে, এটা 1 লিটার আয়তন ছিল, মানে আয়তন ছিল কত লিটার, 1 লিটার, এখানে আমরা নিয়েছিলাম হলো 1 মোল নাইট্রোজেন, কত মোল নিয়েছিলাম, নাইট্রোজেন নিয়েছিলাম 1 মোল, তার চাপ ছিল নিয়েছিলাম কত 10 ATM, 10 ATM। তারপরে এটাকে আমরা সরাই নিয়ে আমরা অক্সিজেন দিছি 0.5 মোল, তার আয়তন তার চাপ কত হয়েছিল 5 ATM। তারপরে কি করলাম, আমরা দুইটা এক জায়গায় দিলাম, কত দিলাম, নাইট্রোজেন প্লাস অক্সিজেন, নাইট্রোজেন প্লাস অক্সিজেন। তখন কি দেখলাম প্রত্যেকটা চাপ কি কম ছিল না বাড়ছিল, ওটাই ছিল না না, প্রত্যেকটার কি নাইট্রোজেন 10ই ছিল, আবার কি ছিল অক্সিজেনও 5ই ছিল, কিন্তু সামষ্টিক চাপটা কি হয়েছে বাড়ছে। মানে এখন ওই সামষ্টিক চাপ বাদ দাও, কথা হলো আমরা একটা পাত্র মানে আয়তন বাড়াই নেই, আয়তন ফিক্সড আছে, কিন্তু ফিক্সড আছে। তা আমরা এখন আগে ছিল একটা চাপ দিছিল হলো 5 ATM 10 ATM, এখন দুইটাই নিছি, তাহলে দেখো আয়তন বড় করে নেয় কিন্তু অনেকগুলা গ্যাস ঢুকাইছি, তাদের কি চাপ বাড়ছে না কমছে, একই আছে। একই আছে, বাড়ে না। প্রত্যেকের একই আছে, হ্যাঁ সামষ্টিক হ্যাঁ সামষ্টিক বাড়ছে, কিন্তু দেখো এটা খেয়াল করলে প্রত্যেকে কমছে বাড়ছে, না তাহলে আমি অন্য গ্যাস দিছি তারপরে কিন্তু প্রত্যেকের কমে বাড়ে নাই, যা ছিল তাই আছে তাই আছে। তোমার কাছে আছে 100 টাকা, তোমার কাছে তোমাদের কাছে তোমার নরমালি মনে করো তোমার কাছে 100 টাকা আছে, বাকি সবার কাছে 50 টাকা 20 টাকা 100 টাকা আছে। এখন তোমরা তুমি তোমার রুমে ছিলে একাই ছিলে সিঙ্গেল, তোমার কাছে ছিল 100 টাকা, ঠিক আছে। এখন তোমরা মনে করো এই রুমে মাইন থাকে, মাইনের কাছে ছিল 100 টাকা, এখন তোমরা সবাই আসছো, তোমাদের সবার কাছে টাকা আছে, নিয়ে আসছো, তার মানে এই রুমের টাকা বেড়ে গেছে, কিন্তু মাইনের টাকা কি বাড়ছে, মাইনের 100 টাকা ছিল 100 টাকাই, বুঝতে পারছো। ঠিক বিষয়টা এখানে যে নাইট্রোজেন 10 ছিল 10ই আছে, অক্সিজেন 5 ছিল 5ই আছে, ঠিক আছে। সিঙ্গেল অবস্থাও যা ছিল ডাবল অবস্থায় তাই আছে, কিন্তু সামষ্টিক ভাবে ধরলে বেড়ে গেছে। ঠিক এখন যেটা আমরা বলতেছিলাম কোথায়,
তাহলে দেখো এখন ভাবো যে এখন কথা হলো দেখো তুমি যেটা বললা যে আয়তন যে বেড়ে গেল, আয়তন বেড়ে গেলে তো লাভ নাই লাভ আছে, মানে বিষয়টা উল্টা। এখন ভালো করে বোঝো যে আগে নাইট্রোজেন যে আসলে মনে করো আমাদের এই V1 আয়তনে, তো V1 আয়তনে যদি তুমি অন্য একটা গ্যাসও দিতা তার V1ই থাকতো, তাই না? বাট এখন নাইট্রোজেনের চাপ সমান হ্যাঁ কিন্তু। মনে করো যে আমি এই পাত্রের মধ্যে আবার এটা নিয়ে এসে ঢুকাই দিলাম, মানে ঢুকাই দিচ্ছি, মানে পাত্রে একটাই করলাম, তাহলে কি হবে V1 V1 থাকবে, P1 P1 থাকবে, মানে আর এটা কি থাকবে আয়তন পরিবর্তন, মানে চাপ পরিবর্তন হবে না, আয়তন তো একটাই থাকবে এবং চাপ সেম থাকবে। বাট কি করছি আমরা, সামষ্টিক চাপ আমরা দেখো এই দুইটা একত্র করে দিছি, তখন কি হয়েছে বলতো বড় একটা কন্টেনার হিসেবে হয়ে গেল, তাই না? দুইটা মিলে দুইটা ছিল, এখন কত হয়ে গেল একটা। তাহলে এককভাবে বিবেচনা করো, তো নাইট্রোজেন ছিল আগে এই ছোট পাত্রে, নাইট্রোজেন হয়ে গেল এখন বড় পাত্রে, তাহলে নাইট্রোজেন চাপ কমবে না বাড়বে? কমবে। অক্সিজেন ছিল ছোট পাত্রে, অক্সিজেন হয়ে গেল বড় পাত্রে, চাপ কমবে না বাড়বে? কমবে। তো এই কমা চাপটা কত বের করতে পারবো কিনা আমরা? P1 V1 P2 V2 তে বের করতে পারবো কিনা? কিন্তু কথা হচ্ছে সামষ্টিকতা চাপ তো আবার সেমি থাকে, ওটা সামষ্টিক চাপটা পরিবর্তন হয়ে যাবে, মানে তার আয়তনের পরিবর্তন হলো যে সেমি তো থাকার কথা। না, আয়তন পরিবর্তন হলে কি হবে? পরিবর্তন হয়ে যাবে। তাহলে সামষ্টিক চাপ হবে কি দুইটার আংশিক চাপের যোগফল। দেখো এই বড় পাত্রে আংশিক চাপ কত হবে নাইট্রোজেন বের করবো আমরা, এই বড় পাত্রে অক্সিজেন কত হবে বের করবো, দুইটা যোগ দিলে টোটাল পাত্রে চাপ হবে, বুঝতে পারছো? বোঝা গেছে? তো এখন মনে করো আমরা এভাবে বের করবো, মনে করো তাহলে আমরা যখন এটা বড় পাত্রে নিলাম, এই বড় পাত্রের আয়তন মানে কি, যখন দুটো একত্র করে দিলাম তখন হলো মনে করো বড় পাত্রে, তখন আয়তন কি হবে, এটা V1 প্লাস, বোঝা গেছে? তাহলে এখন দেখো এটা ই করে তোমরা কি করতে পারো, পরিবর্তিত বা মানে কর খোলার পরে যে চাপটা হবে সেটা বের করতে পারবা। আলাদা আলাদা হ্যাঁ দেখো তাহলে প্রথম গ্যাসের বেলায়, নাইট্রোজেন গ্যাসের বেলায় কি হবে, তাহলে P1 V1 P2 V2 সূত্র দাও, তাহলে কি হবে, এই যে নাইট্রোজেন প্রথম পাত্রের বেলায় প্রাইমারি লেভেলে কি P1 V1, পরিবর্তিত লেভেলে কি হবে, আয়তন কি হয়ে গেল V1 V2। পড়াবো? হ্যাঁ, তাহলে পরিবর্তিত আয়তন কত হলো V1 V2, আর আংশিক চাপটা বাড়বে না কমবে? ওইটাই থাকে, পরিবর্তন হবে, পরিবর্তন হবে, কমবে অবশ্যই কমবে, কিন্তু এটা আমি বলতেছি না যে পরিবর্তন হবে। তাহলে এটা কি দিলাম, নাইট্রোজেনের আংশিক চাপ, যেহেতু আমরা এককভাবে বের করব, যেহেতু মিশ্রিত গ্যাসের মধ্যে কোনো একটা বের করলে তাকে বলবো আমরা কি আংশিক চাপ, এজন্য দিলাম কি পি নাইট্রোজেন, পাওয়ার মানে চাপ অফ নাইট্রোজেন, ঠিক আছে, পাওয়ার অফ নাইট্রোজেন মানে প্রেশার অফ নাইট্রোজেন। তাহলে দেখো এখন আমরা কি করব, তাহলে এই যে এখান থেকে আমরা কি বের করতে পারি বলতো, নাইট্রোজেনের চাপ বের করতে পারি না? তাহলে চাপ বের করার সিস্টেমটা কি হলো, উপরে হলো কি P1 V1 ডিভাইডেড নিচে হলো টোটাল আয়তন, পরিবর্তিত আয়তন, ঠিক আছে? আচ্ছা এখানে P1 টা মানটা কত আসবে? এই যে এটার নির্দিষ্ট আগে ছোট আয়তনে যা ছিল তাই, মানে তার নির্দিষ্ট পাত্রে যা ছিল তাই। হ্যাঁ V1 টাও তাহলে ওই যে ওইটার হ্যাঁ এটার আয়তন, তাহলে এটা দেখো এই যে P2 V2 ডিভাইডেড নিচের আয়তন পরিবর্তিত আয়তন, এভাবে আমরা কি পেলাম দুইটার আংশিক চাপ পেলাম। এখন তাহলে টোটাল চাপ কত, দুইটা যোগ করে দাও, ডাল্টনের সূত্র। তো এককভাবে প্রত্যেকে যে চাপ দেয় তার যোগফলই হলো টোটাল চাপ। তাহলে কি হবে আমাদের, এই দেখো তাহলে PM দুইটা যোগ করে দিলাম, ঠিক আছে? তার মানে কি দাঁড়ালো, যোগ করলে কি হয় দাঁড়াতো, দেখো P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড টোটাল আয়তন, বুঝতে পারছো? তাহলে মনে করো কোনো এরকম যদি মনে করো হাজার হাজার গ্যাস যদি মিশ্রণ করে দেওয়া হয়, প্রত্যেকের P1 V1 এর যোগফল ডিভাইডেড নিচে হলো টোটাল আয়তন। তো এইভাবে আমরা কি করতে পারি বলতো, যে এই যে একাধিক কন্টেনার যদি যুক্ত করি, এর একটা দেখলাম একটা সেম কন্টেনারের মিশ্রণ, এটা হলো একাধিক আলাদা আলাদা কন্টেনারের গ্যাস মিশ্রণকে যদি করি, সেক্ষেত্রে তাদের পরিবর্তিত চাপটা বা টোটাল চাপটা আমরা বের করতে পারি। সেটা কি বলতো, প্রত্যেকের P1 V1 উপরে যোগ করব, নিচে কি টোটাল আয়তন দেব, ঠিক আছে? বুঝতে পারছো? জি। ওকে, এইভাবে দেখো আমরা কি করতে পারি, এখন দেখো ওকে এভাবে কিন্তু আমরা পারি। তাহলে বুঝতে পারছো এখন বিষয়টা? জি। এটা কিন্তু এখন সূত্র দেখো, এই যে এটা P1 V1 প্লাস P2 V2 প্লাস P3 এগুলো হাজার হাজার থাকলে নিচে কি হবে সবগুলোর আয়তন। কারো কি সমস্যা আছে বলো তো? না। একটু নতুন টপিক, সমস্যা হতে পারে, নর্মাল বিষয়, কিন্তু বলতে হবে, ক্লিয়ার করে দেবো। যদি বুঝতে একটু আজকে ভালো করে পড়ানো যাচ্ছে না। ইজি ছিল, সমস্যা নেই। আচ্ছা এখন দেখো যে আর্দ্র গ্যাসের চাপ নির্ণয়, এটা তো একটু আগে যেটা প্রথমেই বলে আসলাম। তাহলে কি হবে, আর্দ্র গ্যাসের চাপ কি হবে,
তাহলে কি হবে আদ্র গ্যাসের চাপ হলো টোটাল বাষ্প মিশ্রিত গ্যাসের চাপ, মিশ্রিত গ্যাসের চাপ বিয়োগ কি হবে বাষ্পের চাপ, তাহলে কি পাবে আমরা আদ্র গ্যাসের চাপ। ওকে, তাহলে কিন্তু এটা কিন্তু সহজ, এই জিনিসটা দেখো, এটা মনে রাখবে একটু। তাহলে কি হবে প্রেশার অফ ড্রাই শুষ্ক গ্যাসের প্রেশার, আর এটা কি ওই যে টোটাল মানে চাপ আদ্র গ্যাসের চাপ মাইনাস কি হবে আমাদের বাষ্পের চাপ। তাহলে আমরা কি পেয়ে যাবো বলো তো আমাদের শুষ্ক গ্যাসের চাপ, গ্যাসের চাপটা। এটা একটু মনে রাখতে হবে। ওকে, এখন দেখো অঙ্ক করে দিই একটা নাকি। এই অঙ্কটা একটু কঠিন, একটু কি ঠিক আছে বুঝতে। এই যে প্রথম ছোট অঙ্কটা একটু খেয়াল করো, একটু খেয়াল করো কি বলছে এখানে। এক ডুবুরি 250 ফিট পানির গভীরতায় কত 8.38 এটিএম চাপে আছে। উচ্চতার কোনো কাজ আছে? হ্যাঁ অবশ্যই আছে। অবশ্যই একটা বিষয় পানি আছে। দেখো চাপ এখানে দেবে দেখো না। এখানে নাম থাকতে পারে, বিষয় না। দেখো দেখো আমরা বলছি এরকম নাই। দেখো ওই ডুবুরির অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের শতকরা চাপ, শতকরা মোল ভগ্নাংশ কত থাকলে এর আংশিক চাপ কত হবে 0.21 এটিএম, যা 1 এটিএম বায়ু চাপেও একই থাকে। এটুকু পরে বাদ দিই, পরে এটুকু বাদ দিই। উপরেরটা দেখো যে পানির নিচে গেছি আমরা, নির্দিষ্ট একটা নিচে আমরা পানির নিচে গেছি, এখানে কি চাপটা বেশি। আমরা নর্মালি দেখি আমাদের বায়ুমণ্ডলের চাপ কত 1 এটিএম, তো আমরা গেছি পানির নিচে যেখানে চাপ কত 8.3। তাহলে অক্সিজেন সিলিন্ডার ধরে নিই আমরা কি সেই পরিমাণে কি আমাদের চাপটা আছে, তাই না? আচ্ছা, কিন্তু সেখানে আমরা দেখলাম যে আমাদের অক্সিজেনের আংশিক চাপটা কত বলো তো? অক্সিজেনের আংশিক চাপ দেওয়া আছে এলাতো কত 1.1। আর আমরা জানি যদি টোটাল চাপ জানা থাকে, আমাদের টোটাল চাপ জানা থাকে এবং আংশিক চাপ জানা থাকে, সেখান থেকে আমরা কি মোল ভগ্নাংশ বের করতে পারবো। আমরা জানি মোল ভগ্নাংশ জানা থাকলে আমরা কি বের করতে পারি আংশিক চাপ। টোটাল চাপ এবং মোল ভগ্নাংশ জানা থাকলে আমরা আংশিক চাপ বের করতে পারি। আমরা দেখলাম যে টোটাল চাপ গুণন মোল ভগ্নাংশ সমান কি আংশিক চাপ। তাহলে ওই সমীকরণ থেকে কি আমরা যে যদি আমাদের টোটাল চাপ এবং আংশিক চাপ জানা থাকে মোল ভগ্নাংশ বের করতে পারবো কিনা। সূত্রটা দেখো যেখানে দেখো আমাদের আংশিক চাপ সমান কি বলতো মোল ভগ্নাংশ গুণন টোটাল চাপ। যে এক্স অক্সিজেন এটা হলো কি বলতো মোল ভগ্নাংশ, আর হলো পিএম তাহলে টোটাল চাপ। এখান থেকে কি বের করতে পারি আমরা মোল ভগ্নাংশ বের করতে পারি কিনা বলতো। তাহলে টোটাল চাপকে আমরা কি করলাম, মানে আমরা আংশিক চাপকে টোটাল চাপ দিয়ে ভাগ দিলাম, তাহলে আমরা কি পাবো বলতো এটা হলো মোল ভগ্নাংশ। তো মোল ভগ্নাংশ আমরা কি বের করতে পারি শতকরা হিসেবে দেখতে পারি। তাহলে শতকরা কত শতাংশ আছে বলতো, এই যে 2.5%, 2.5%। এখন একটা বিষয় দেখো, এটা একটু যদি আমরা দেখি 2.5%। এখন দেখো ডুবুরির সিলিন্ডারে তাহলে কত আছে বলতো 2.5% অক্সিজেন গ্যাস আছে। নর্মালি দেখো বায়ুমণ্ডলে যখন 1 এটিএম চাপ থাকে সেখানে দেখো আমাদের অক্সিজেন গ্যাসের সংযুক্তি কত টোটাল, মানে সাধারণভাবে আমরা 20 ধরতে পারি কিনা বলতো। 20.995 কিভাবে? হ্যাঁ নর্মালি তো এটা মানে আমরা তো জানি, এটা জানা জিনিস মুস্তমান, তাই না? বায়ুমণ্ডলে অক্সিজেনের সংযুক্ত কত আমরা জানি না, প্রায় 20%, তাই না? আচ্ছা, তাহলে সেখানে চাপ কত ছিল 1 এটিএম। এখন কথা হলো যে এই যে ডুবুরি যখন আমাদের ওই নির্দিষ্ট গভীরতায় গেল সেখানে চাপ কত গুণ হয়েছে দেখো তো 8.38, মানে কি 8 গুণ হয়েছে। চাপ যদি 8 গুণ হয় তার আয়তন কমবে না বাড়বে? পরিমাণটা ধরা যায় কমে, সেই হিসাবে বলতে পারেন পরিমাণটা কি হয়েছে কমে গেছে। তার মানে কি হবে সেখানে দেখো তো, তাহলে নর্মাল ছিল 20%, যেহেতু আমাদের এমন গভীরতায় গেছে যেখানে আমাদের চাপটা হয়েছে 8 গুণ, তার মানে কি হবে আয়তনটা কি হবে 8 ভাগ হবে। সেই হিসাবে আমরা বলতে পারি পরিমাণটা দেখো যেন ডুবুরি সিলিন্ডার গ্যাসের আংশিক চাপ কত, মানে আমাদের বায়ুমণ্ডলের সমানই হবে। কেন দেখো আমাদের পরিবেশ হিসাবে পরিবর্তন হয়েছে। দেখো যেখানে দেখো ডুবুরি অক্সিজেন সিলিন্ডারে হলো কত 0.5% অক্সিজেন আছে, যেন ডুবুরি সিলিন্ডার গ্যাসের আংশিক চাপ ও 1 এটিএম চাপের বায়ুতে একই আংশিক চাপ সৃষ্টি করে। কিভাবে দেখো পানির গভীরতায় চাপ বায়ুমণ্ডলের চাপের কত 8 গুণ। তাহলে দেখো তাই ডুবুরির অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের পরিমাণ কত হবে বায়ুস্থ সিলিন্ডার ক্ষেত্রে 8 ভাগ হবে, 8 ভাগের 1 ভাগ হবে, ভাগ দেওয়া কত হচ্ছে 2.5। মিলছে কিনা এটা তো দেখা যাচ্ছে একই, যে বায়ুমণ্ডলের ক্ষেত্রে আর এখান ক্ষেত্রে একই, এটা দেখে শুধু। তো মেন অঙ্ক কোনটা এর উপর এইটুকু, কিন্তু এইটুকু এটা শুধু এই যে এইটুকু দেখানোর জন্য এটুকু বলছে, ঠিক আছে, তেমন কিছু না। ওকে।
সিলিন্ডারের বাইরে থেকে যদি আমরা চাপ দিই তাহলে তো গ্যাসের কোনো পরিবর্তন হবে না। কিসের? মানে সিলিন্ডারের বাইরে থেকে আমরা চাপ দিচ্ছি তাহলে কি গ্যাসের ভিতরে আয়তনে কোনো পরিবর্তন? শোনো, এখানে চাপটা ডিপেন্ড করে আসলে চাপটা ওইদিকে সামষ্টিকভাবে এটা বোঝানো হয়েছে যেমন ভাবে যে সামষ্টিকভাবে চাপটা গ্যাস ওখানে ফিল করতেছে। মানে পানির নিচে শোনো, পাত্রের প্রাচীরের থেকে চাপ দিলে মনে করো এখানে তো তুমি ভিতরে তো কিছু কন্টেন্ট করতেছো, তোমার ভেতরের মধ্যে একটা চাপ তুমি ফিল করবা দেহের বাইরে থেকে, ঠিক আছে? আয়তন তো কমবে না। হ্যাঁ, আয়তন তো কমবে না, আয়তন ঠিক আছে, কিন্তু আমরা পরিমাণটা ক্যালকুলেট করব কোনটা? ভিতরের চাপটা না বাইরেরটা? কোথায়? গ্যাস ভিতরে পাত্রটাকে যেটা দিচ্ছে ওইটা ক্যালকুলেট করব নাকি বাইরে থেকে পানি যে চাপটা দিচ্ছে ইয়াটাকে সিলিন্ডারটাকে ওইটা ক্যালকুলেট করব? শোনো, এখানে এখানে যেটা অঙ্কর মধ্যে যেটা বোঝানো হয়েছে এখানে নর্মালি এটা আসলে যদি এই অঙ্কটা একটু পেছানো অঙ্ক বা এটা ওইভাবে নর্মাল যদি বলি, এটা নর্মালি তুমি মনে করো কোনো সিলিন্ডার নাই, কোনো কন্টেনার নাই, মনে করো এরকম ভাবো। নর্মালি ফ্রেশ ভাবে কি আছে, অক্সিজেন গ্যাস আছে, যদিও পানি চলে ওখানে অক্সিজেন নাই, এরকম এত চলে, যদি বেশি চলে না 200 ফিট। মনে করো এখানে কি আছে, হালকা পরিমাণে কি আছে, অক্সিজেন আছে মনে করো পানির মধ্যেই, মনে করো সিলিন্ডার বাদ দিলাম, সেক্ষেত্রে যদি আমরা চাপ যদি ওখানে বেড়ে যায় তাহলে কি হবে, আয়তন সংকুচিত হবে না, শুধু এটা ধরে অঙ্কটা করবো, তাহলে দরকার নেই আর। ঠিক আছে, চাপ বাড়লো মানে কি আয়তন কমে যাবে, সেইটাই বিবেচনা করে আর কি। বাট অন্যান্য ম্যাথ করার ক্ষেত্রে তো আমরা আর লাগবে না। ভিতরের চাপটাই ক্যালকুলেট হ্যাঁ, অলওয়েজ ভেতরের চাপটা ক্যালকুলেট করবো আমরা, ঠিক আছে? এটা এখানে এরকম অঙ্ক আর নাই, ঠিক আছে, লাগবে না। পরটা দেখো, আরেকটা অঙ্ক শিখে দিই, দেখো বাকিগুলো সহজ, এটা একটু যে বুঝতে একটু সমস্যা হতে পারে, বাকিগুলো কিন্তু সহজ আছে। এখানে দেখো আংশিক চাপ এবং মোট চাপ সংক্রান্ত যেগুলো শিখালাম নিয়ম, ওটাই আসলে ওই অঙ্কটা আগে বলাই ভুল হলো তোমাদের। দেখো স্থির তাপমাত্রায় 1 atm চাপে, 1 atm চাপে দেখো 600 ml কি আছে, নাইট্রোজেন আছে, এবং 750 ml কি আছে, মার্কারি। মানে কি 700, তাহলে হলো দেখো 1 atm চাপে 600 ml হলো নাইট্রোজেন এবং 750 মিলিমিটার মার্কারি চাপে আছে কি বলতো, 800 ml অক্সিজেন। গ্যাসকে বলতো 1 লিটার সিলিন্ডারে রাখা হলো, ঠিক আছে? তাহলে প্রত্যেক গ্যাসের আংশিক চাপ এবং মিশ্রণের মোট চাপ কত, বুঝতে পারছো বিষয়টা? লেখাগুলো আসলে ভালো করে লেখা নাই, উল্টো বলে মনে হতে পারে। নর্মাল যদি বলি যে কি আছে বলতো, দুইটা গ্যাস আলাদা আলাদা ছিল, আলাদা আলাদা পাত্রে ছিল। মনে করো একটা পাত্রে কি ছিল, নাইট্রোজেন ছিল, তার চাপ ছিল 1 atm, আর আয়তন ছিল কত, 600 ml। আরেকটা পাত্রের মধ্যে কি ছিল বলতো, আমাদের 800 ml কি ছিল, অক্সিজেন, তার চাপ ছিল 750 মিলিমিটার মার্কারি। তারপরে কি করলাম, দুইটা একত্র নিয়ে আমরা 1 লিটার একটা পাত্রের মধ্যে রাখলাম। তখন আংশিক চাপ। তাহলে এখন দেখো কি হবে, আংশিক চাপ কত হবে এবং মোট চাপ কত হবে। ঠিক এটা কিসের মতো, ওই যে কর্ক স্ক্রু দ্বারা যে কানেক্ট ছিল দুইটা পাত্র না, ঠিক এমনটাই, ঠিক আছে? তো বিষয়টাই তাহলে এখন পরিবর্তিত আয়তনে দুইটার আমরা আংশিক চাপ বের করতে পারবো কিনা, দেখলাম না একটু, যে তাহলে আমরা পরিবর্তিত আয়তনে অক্সিজেনের আংশিক চাপ বের করবো, নাইট্রোজেন আংশিক চাপ বের করবো, পেয়ে গেলাম। তারপরে যদি বলি টোটাল চাপ কত হবে, দুইটা যোগ করে দিলাম, বুঝতে পারছো? তাহলে দেখো এই যে এখন তুমি একটু যদি দেখো যে আংশিক চাপে সংজ্ঞা ও বয়লের সূত্র প্রয়োগ করতে হবে এখানে, এটা কিন্তু তোমার দক্ষতা, বুঝতে পারতেছো কি? দেখো এখানে আমরা কি পাই বলো তো, মিশ্রণের নাইট্রোজেনের চাপ কত ছিল, P1 1 atm, আয়তন ছিল কত, এত। এখন দেখো এটা ছিল P1, এখন কত হলো, P2টা কত হবে আমরা জানি, বের করতে হবে, কিন্তু হ্যাঁ V2টা কত হবে, এটা কিন্তু 1 লিটার হবে, বা V দুইটার ক্ষেত্রে যদি আয়তন একই আমরা V ধরতে পারি। মিশ্রণে দেখো, মিশ্রণের পূর্বে অক্সিজেনের ক্ষেত্রে কি বলতো, চাপটা কত, আমরা এটিএম যদি করে নিই 750/660 atm, এবং আয়তন কত বলতো 0.8। এখন প্রশ্ন মতো দেখো গ্যাস মিশ্রণের আয়তন কত, V 1 লিটার, একদম ফিক্সড। এখন মোট চাপ কত, P ধরলাম। তাহলে মনে করি দেখো নাইট্রোজেন এবং অক্সিজেনের আংশিক চাপ যথাক্রমে, তার আংশিক চাপ অফ প্রেশার অফ নাইট্রোজেন, প্রেশার অফ অক্সিজেন। তাহলে কি নাইট্রোজেনের প্রেশার কত হবে বলতো, P1 V1 ডিভাইডেড হলো টোটাল আয়তন, তাই না? তাহলে কত হবে, এটা আমরা পেলাম কি, আমরা পেলাম নাইট্রোজেনের, পরে দেখলাম কি আমরা অক্সিজেনের পেলাম। এটা দুটো কি দুইজনের আংশিক চাপ, টোটাল চাপ কত হবে, দুইটার যোগফল। সহজ না কঠিন, কি কি বোঝো নাই? আচ্ছা আর একটা দেখা দিব, এগুলো পারবা। তাহলে তোমাদের এইগুলাই আজকে পড়া, ঠিক আছে।